এইখান থেকে ঘুরে এই টাকাটার তেলটা আমি নিয়ে নেই। সময় এখন দুপুর 12:09। সামনে থেকে আমি রওনা দিলাম। এই যে এই সাইড দিয়ে এরা যাচ্ছে, কোনো সমস্যা নাই। যদি আমি যাই এদিক দিয়ে সেক্ষেত্রে কিন্তু কটটা দিয়ে দিবে। এই কারণে আমি এই যে এই সাইড থেকে ডান দিয়ে আমি টান নিলাম। আচ্ছা, এইখানটা একবারে হালকা বৃষ্টিতে কি একটা অবস্থা হয়েছে ভাই, আরে পুরাটা মাথা নষ্ট, তো চরম একটা অবস্থা বৃষ্টি হয়েছে এবং ওইখানটা একবারে পুরা নদীর মতো হয়ে গেছে, মনে হচ্ছে যে নদী না মহাসাগর, একবারে এরকমই একটা ভাব লাগতেছে। আর আমি এই কারণে এইখান থেকে গেলাম, এই দিক দিয়ে যদি আমি টান নিতাম তাহলে দেখতেন যে সামনে পুলিশ আছে, সেই পুলিশ আমাকে আটকাতো। অথচ যারা ওই যে অটোরিকশা নিয়ে যাচ্ছে, অটোরিকশার সাথে কোনো রকম সমস্যা তারা করে না এবং এইখানটা অনেকগুলো পুলিশ থাকে, সবার ব্যবহারই আলহামদুলিল্লাহ চুতিয়া ভালো। তবে এক একদিন এক একজন আসে, এরা সবসময় চেষ্টাই করে যে মানুষকে কিভাবে মামলা দেওয়া যাবে, এই হামলাগুলো দিয়ে তারা মানুষকে একটা হয়রানির শিকার করে। এখান থেকে যাব আমি নরসিংদী 51 কিলোমিটার। এই 51 কিলোমিটার ধরেই কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমরা যাব আপনাদের সাথে। সে সঙ্গে রাস্তার যে পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে যা আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। যদিও বৃষ্টির পরে রোদটা একটু সব থেকে বেশি গায়ে লাগে, এই কারণে আমি ফুল হাতা শার্ট পরেছি। তাছাড়া আমি সবসময় টি শার্ট পরতেই বেশি ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন এই যে মিরপুর 1 নাম্বার। অবশ্য আমার বাইকের যে মোবিলটা চেঞ্জ করাও মোটামুটি ফরজ হয়ে গেছে, কারণ আজকে আসলে 3000 প্লাস চলবে। আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব মোবিলটা চেঞ্জ করে দেওয়ার জন্য, কারণ আমি যে মোবিল ইউজ করি সেই মোবিলে 4000 কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালানো যায় ওরা বলে, বাট আমি কিন্তু কখনো 2200 নিচে 2200 উপরে চালাই নাই। এখন চালাচ্ছি এক্সপেরিমেন্ট করার জন্য, কিন্তু মানে ইঞ্জিনের যে সাউন্ড বলেন এবং যে টানটা বলেন কোনোভাবেই কমে নাই এবং অনেক বেটার কন্ডিশনে আছে। এই কারণে আমি মোবিলটা ফেলতেছি না, যে আসলে দেখি যে এক্সপেরিমেন্ট করা দরকার, যে 4000 কিলোমিটার তারা যে বলে আসলে এটা 4000 কিলোমিটার পর্যন্ত যায় কিনা। এর আগে যখন 2300, 2400, 2500-তে আমি চেঞ্জ করেছি তখন দেখেছি যে না, মোবিলের গ্র্যাভিটি অনেক ভালো আছে এবং অনেক আঠা আছে। এই কারণে এবার একটু বেশি চালাচ্ছি, কারণ একটা মোবিল আমি যখন কিনি 1100-1200 টাকা দিয়ে একটা মোবিল কিনি, 1100-1200 টাকা দিয়ে মোবিল কিনে যদি আপনার 1200 কিলোমিটার, 1500 কিলোমিটার বা 2000 কিলোমিটার চালান, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 2000 কিলোমিটার পর্যন্ত গেলে আপনার টাকাটা ঠিকঠাক আছে আমার মনে হয়। কারণ ইয়ামাহা লুপ ওটাকে প্রিপেয়ার করে 1500 থেকে 2000 কিলোমিটার, বাট আমি যেটা ইউজ করি এটা হচ্ছে সম্পূর্ণ বাহিরের দেশের একটা মোবিল। এই কারণেই সেটাকে আমার এক্সপেরিমেন্ট করা দরকার। আর মোটামুটি আমি এটা দিয়ে 3টা বাইকে সেই একই রকম মোবিল ঢালছি এবং বেটার পারফরমেন্স পাচ্ছি। অন্যান্য মোবিলে আমি সেরকম ধরনের পারফরমেন্স পাই না। তাছাড়া অন্যান্য মোবিল যখন আমি ভরবো, অন্যান্য মোবিল ভরলে দেখা যাচ্ছে যে 1000-1200 এর উপরে আমি চালাইতে পারি না। 700-800 কিলোমিটারে আমি অনেক মোবিল চেঞ্জ করেছি। যখন আমি বাজাজ ডিসকভার চালাইতাম, এর পাশাপাশি জিক্সার চালাইতাম, তখন কিন্তু আমি অনেক চালিয়েছি এগুলা, যার কারণে আমার ভালো রকম একটা অভিজ্ঞতা আছে। কারণ সে সকল বাইকের মোবিলের দাম এখন বর্তমান বাজারে 8 থেকে 850 টাকা, বাট আমি যখন ব্যবহার করেছি তখন ওগুলার দাম ছিল 550 থেকে 650 টাকা। তবে আমি বেটার যেগুলো হয় সেগুলো ব্যবহার করার ট্রাই করেছি অল টাইম। এবং এইখানটা যদি সময় দিতাম তাহলে এখানে দেখতেন যে ওই দিকে সমানে গাড়ি আসা যাওয়া করতো, আর আমার এই যে অবস্থা, এরা কিচ্ছু দেখে না, ডানে বামে কোনো কিছুই দেখে না। বেটার বেয়াদব, এরা হচ্ছে বেটার বেয়াদব। এটা হচ্ছে মিরপুর 6 নম্বরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। মিরপুর 6 নম্বর চলন্তিকার মোড় যেখানটায়, এইখানটায় কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর এই যে এই দিক দিয়ে যাচ্ছি 6 নম্বরের ভিতর দিয়ে। কয় মিনিট লাগলো? 5 মিনিট লাগছে কিন্তু একবারে সনির সামনে থেকে এই পর্যন্ত আসতে। তার মানে ঢাকা শহরে যদি আপনার যানজট না থাকে দেন তাহলে দেখবেন যে আপনার চলাফেরাটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। কারণ এই ঢাকা শহরে যানজটটার কারণেই আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সেনা কল্যাণ সংস্থার সিমেন্টের বস্তা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিষ্ঠান, সেটা সেনা কল্যাণ। ওনারা সয়াবিন তেল বা আদার্স অনেক কিছুই আছে একটু ন্যায্য মূল্যে বিক্রি করার চেষ্টা করেন। আর মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে যে সকল কার্যক্রম, সে সকল কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত করেই থাকেন। আমি এখন মিরপুর 11-র কাছাকাছি আছি, মানে এটা হচ্ছে মিরপুর 11। 6 নম্বর পার হলেই হাতের বাম পাশে যেটা মেইন রোড, সেটা হচ্ছে মিরপুর 11। আর 11 পার হয়ে আমি একবার ডান পাশ দিয়ে চলে যাব। অনেকদিন কিন্তু এই কালশির রোডটা এদিক দিয়ে যাওয়া হয় না। আর আজকে যেহেতু তেলের একটা ক্রাইসিস ছিল, এই তেলের কারণেই তেলটা নিয়ে আমি এখন যাচ্ছি এদিক দিয়েই। দেখেন এদিকেও কিন্তু যানজটটা নেই, অথচ এখানে কিন্তু যানজটের কারণে আপনারা অনেক বেশি সমস্যা হবে। এই সকল যানজটের কারণে, যানজট না থাকলে ঢাকা শহরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। চলাফেরা আপনি দেখা যাচ্ছে যে এক জায়গায় যাবেন, আপনার হাতে 1 ঘন্টা টাইম আছে। যানজট যদি থাকে তাহলে ওই 1 ঘন্টা দেখা যাচ্ছে যানজটের ভিতরেই আপনি পড়ে থাকবেন। আর যানজট না থাকলে ওই 1 ঘন্টায় আপনি সেই পর্যন্ত গিয়ে তারপরে ওখানের কাজ ছেড়ে আবারও রওনা দিতে পারবেন, এরকম একটা অবস্থা।
তো ঢাকা শহরে চলাফেরা করতে লাগলে অবশ্যই আপনাকে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে দেন তারপরে কিন্তু চলাফেরা করতে হবে, আদারওয়াইজ আপনি ঠিকমতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। বিশেষ করে যখন অফিস টাইম হয়, অফিস টাইমে কিন্তু অনেক বেশি যানজট থাকে। এখন যেহেতু অফিস টাইমটা না, তারপরেও মোটামুটি যানজটটা আছে, তবে এটাকে স্বাভাবিকভাবেই ধরা যায়, কারণ গাড়ির চাকা একেবারে রানিং পর্যায়ে আছে। ওকে, আমি সামনে দিয়েই যাই, যেহেতু বড় একটা গাড়ির সামনে দিয়ে গাড়ির সঙ্গে দিয়ে যেতে পারলাম না, এই কারণে এদিক দিয়েই যাব। বাম পাশে দিয়ে আটকানো, এই রোডটা দিয়েও যাওয়া যায়, বাট এই রোডটা আটকে দিয়েছে কেন বুঝতে পারলাম না। এই সামনের বাম দিয়েও যাওয়া যায়, আমি সামনের বাম দিয়েই ঢুকি, সামনের বাম দিয়ে গিয়ে আমি আবার ডান দিয়ে বের হবো। ওকে, এই যে এই ভেতরের রোড দিয়ে যাচ্ছি। আর এ পর্যন্ত আমার সময় লাগলো কত, 9 মিনিট। এ পর্যন্ত আসতে কিন্তু আমার সময় লেগেছে মাত্র 9 মিনিট। এবং দেখবেন যে এই সিপাচাপা রোড যেগুলো আছে, এই সিপাচাপা রোড দিয়ে অধিকাংশ লোকজন হেলমেটে মানে বাইক চালায়, হেলমেট পরেন না। ওকে, এদিক দিয়েও কি হইলো রে ভাই, এখানে আবার গেট আটকায় দেওয়া, এখানে গেটটা আটকায় দেওয়া ছিল, ওইখানে গেটটা আটকা দেওয়া, মানে প্রত্যেকটা মোড়ে কি নিজস্ব ধরনের সিকিউরিটি সিস্টেম চালু করছে কি না, যে এই রোড দিয়ে এতটা পর্যন্ত যেতে পারবেন, ওই রোড দিয়ে অতটা পর্যন্ত যেতে পারবেন, এরকম। আর কালশি, যেটা হচ্ছে কালশির রোড, কালশি রোডে কিন্তু সব থেকে বেশি যানজট লেগে থাকে। বিশেষ করে যখন আপনার একটু হালকা বৃষ্টি হয়, হালকা বৃষ্টির ভিতরে দেখবেন যে এই রোডটা একবারে পানির ভিতর তলিয়ে গিয়েছে, এক বুক পর্যন্ত পানিও হয়েছে এই রাস্তাটায়, আমার নিজে দেখা। এবং এই যে এদিক দিয়ে আমি নিজেও গেছি, বাইক মোটামুটি অর্ধেকের উপরে ডুবে গেছে। কিন্তু আজকে হালকা বৃষ্টি হয়েছে, তো হালকা বৃষ্টির কারণে পানিটা খুব দ্রুত চলে গেছে, এবং মনে হচ্ছে যে এদিকে কোনো রকম বৃষ্টি হয়নি, এরকম একটা ফিল আসতেছে। আসলেও কি বৃষ্টি হয়নি, কারণ রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে গাছগাছালি যেগুলা, সেই গাছগাছালিগুলা কিন্তু মানে ধুলো মাটি দিয়ে ভর্তি। তার মানে কি আসলেও বৃষ্টি হয়নি এদিকে? কিছুই তো বুঝতে পারলাম না, মনে হচ্ছে না বৃষ্টি হয় না, এটা শিওর। কিন্তু মিরপুরে 60 ফিটে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমি রেইনকোট পরে সকালবেলা বের হয়েছিলাম আমার বাচ্চাটাকে যখন আমি আনতে যাই। এই দেখেন, এদের জ্বালা যন্ত্রণায় জীবনটা একবারে কাহিল হয়ে যায়। এখানে হালকা একটা স্পিড ব্রেকার, আর উপর দিয়ে গেল কিন্তু কালশির ব্রিজ। আমরা অবশ্য একটু পরে ওই সাইড দিয়ে কালশির ব্রিজ যাবো, কারণ এই সাইড দিয়ে ওঠার কোনো রকম সিস্টেম নাই। আগে এই সাইড দিয়ে যাওয়া গেছে, বাট এই সাইডে খুব ভালো একটা কাজ করছে, কোনো রকম উল্টা যাওয়া যায় না। আর এই সামনে সোজা এখানে স্ট্যান্ড বানাইছে, এই সাইড দিয়েও যাচ্ছে, কিন্তু কী কারণে এই সাইড দিয়ে সম্ভবত ইউটার্ন নিয়ে ওই সাইডে যাবে, এই কারণে এই সাইড দিয়ে যাচ্ছে। বাট আমি তো যাবো সোজা উপর দিয়ে যাব আপনার ওই সাইড দিয়ে, আর যার কারণেই এই দিক দিয়ে গেলাম না। আমি অনেক সময় লেগে গেছে, 12:22 বাজে অলরেডি, এবং আমাকে যেতে হবে অনেকটা দূর, 51-52 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এবং যাওয়ার সময় যদি পারি আমি খান মোটরসে দেখা করে যাব, যে ভিডিওটা আগামীকাল ভিডিও আছে, সেই ভিডিওটা যদি আজকে করে তাহলে আমার জন্য অনেক হেল্পফুল। আজকে তো আবার আরও একটা ভিডিও আছে, মানে কি যে একটা ল্যাটাচাটা অবস্থা হবে আজকে। যখন ভালো থাকতে লাগবেন না, দেখবেন যে আপনার পিছনে কত রকম লোক লেগে গেছে, আর আপনার পিছনে যখন লোক লাগবে না, তখন আপনি উন্নতি করতে পারবেন না। মানুষ কখনোই চাইবে না যে আপনি তার থেকে বেশি ভালো থাকেন, এই কারণে মানুষ আপনার নামে যা বলা যায় সেটাও বলবে, যা বলা না যায় সেটাও বলবে। আর যাদের কাছে বলবে তারা তো ভাই তাদের ভক্ত, তাই না? এই কারণে বলার সুযোগ পাবে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক যেভাবে রাখছে, আল্লাহর উপরে বিশ্বাস এবং ভরসা ভালোবাসা নিয়েই কিন্তু পথ চলা। এটা হচ্ছে কালশির ব্রিজ। আর ওই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ক্যান্টনমেন্টের যে বিল্ডিংগুলা, অনেক বড় এবং একই সাইজের বিল্ডিংগুলো লাগছে দেখতে। এইখান থেকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। কিছুদিন পূর্বে কিছু বাচ্চা কাচ্চা এই সাইডে ফুটবল খেলতেছিল, যার দৃশ্যটা দেখতে যা ভালো লাগতেছিল সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। আর সামনে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংগুলো কিন্তু অরিজিনালি মানে মনে হচ্ছে একটা কার্ভ টেলিভিশন যেরকম আছে না, সেরকম কার্ভ টেলিভিশনের মতো লাগতেছে। এই সাইড থেকে যাবেন, ওই সাইডে দেখা যাবে না। আবার সামনে পিছন থেকে যখন ভিউটা নেবেন তখন কিন্তু পুরোটা একই রকম লাগবে। এই কারণে এই বিল্ডিংগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এবং আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে কালশি ব্রিজ। এইখানটা যারা প্রাইভেট কার কিনতে চাচ্ছেন তারা কিন্তু প্রাইভেট কারগুলো কিনতে পারবেন। এখানকার অনেকগুলো প্রাইভেট কারের শোরুম আছে, এবং সেই সঙ্গে এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্প একবার মেবি তেল নিয়েছিলাম আমি, যে এইখানটায় মেঘনা ফিলিং স্টেশন, সুমাত্রা ফিলিং স্টেশন, এইখানটায় আর্মি তত্ত্বাবধায় ছিল তখন।
তখন কিন্তু তেলটা দিয়েছিল, সারাটা দিন তেল দিয়েছিল এইখানটায়। আর এই যে ওইখানটা থেকে যে ইউটার্নটা দিছে, এই ইউটার্নটা কিন্তু অনেক দূর, যেহেতু ওই পাশে রাস্তার কাজ মেবি চলমান হচ্ছে, এই কারণে ওই সাইডে দিছে। ওই সাইড দিয়ে ইউটার্ন নিষেধ লেখা, বাট এই যে অটোগুলা চলে যাচ্ছে তখন তাদেরকে কিন্তু কেউ আটকাচ্ছে না, কিন্তু আপনি বাইক বা প্রাইভেট কার নিয়ে যান, ঠাস করে আপনাকে আটকায় দিবে। ঠিক এই দুনিয়াটা এরকমই, শক্তের ভক্ত নরমের জম। যাই হোক, যে যার মতো করে চলাফেরা করুন, কিন্তু বিষয় হচ্ছে সুশৃঙ্খলতা বজায় রাখাটা প্রত্যেকটা নাগরিকের একান্ত দায়িত্ব। এইখানকার ইউটার্ন নাই, এই কারণে এইখানটায় যানজটটা এরকম পাবো না। চলমান অবস্থায় কিন্তু গাড়িগুলো থাকবে, ফুল চলমান অবস্থায় থাকবে গাড়িগুলো। চাষা তো কোপা শামসুর মতো চলতেছে, কঠিন কোপা শামসুর মতো চলতেছে চাষা। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, দুনিয়া বোঝাই। এই ব্রিজটা দিয়ে একবারে চলে যেতে পারবেন আপনারা দেশের যে কোনো জেলায় যেতে পারবেন আপনারা এইখানটায়, কারণ এটা হচ্ছে ক্যান্টনমেন্ট কালশির। এটাও কিন্তু কালশির ভিতরেই পড়েছে, এবং এটা মাটিকাটা মিরপুর 14, মিরপুর 14 রোড। এবং নিচের পাশে দেখতে পাচ্ছেন যে ক্যান্টনমেন্ট, সামনে যে বিল্ডিং ওগুলা কিন্তু ক্যান্টনমেন্টের বিল্ডিং, এগুলো কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্টের ভিতরে কতটা পরিষ্কার সেটা কিন্তু বুঝতেই পারছেন। তাছাড়া কিন্তু এই ফ্লাইওভার দিয়ে ম্যাক্সিমাম টাইমে আমার যাতায়াত করা হয়। আর ওই দিকে যখন আমি নরসিংদীতে যাই, বাইকে যখন তেল থাকলে কিন্তু আমি ওই দিক দিয়ে চলে আসতাম, এই রাস্তাটা ব্যবহার করতাম না। কারণ এই রাস্তাটা ব্যবহার না করার একটা মূল কারণ হচ্ছে পিছনে প্রচুর পরিমাণে জ্যাম বেঁধে থাকে। এই যানজটের কারণে দেখা যাচ্ছে যে এই সাইড দিয়ে আমি যেরকমভাবে আসতে পারতেছি, ওই সাইড দিয়ে তার থেকে বেশি স্মুথভাবে আসতে পারবো। এবং এতক্ষণে আমি রেডিসন পার হয়ে যেতাম, ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেডিসন ব্লু, সেই রেডিসন ব্লু কিন্তু পার হয়ে যেতে পারতাম। বাট আজকে তেলটা কম ছিল, এই কারণে আমি সনির সামনে দিয়ে তেলটা নিয়ে নিলাম। যদিও আমি কোথাও যাওয়ার আগের দিন তেলটা পরিপূর্ণ করে রাখি, তারপরেও আজকে মানে গতকালকে আর তার আগের দিন বের হওয়া হয় নাই, এই কারণে আমি তেলটা নিতে পারি নাই, যে কারণে আজকে তেলটা নিয়ে এই সাইড দিয়ে আমি যাচ্ছি। এই দেখেন, এইখানটা মোটামুটি ভালো একটা গাড়ির চাপ থাকে। আর ওই সামনে দিয়ে যে সকল গাড়ি ঘোড়া থাকে, সে সকল গাড়ি ঘোড়ার কথা নাই বললাম, কারণ ওগুলা কুর্মিটোলা জেনারেল হসপিটাল এবং রেডিসন ওইখানকার এই একটাই মাত্র ইউটার্ন, এই একটা ইউটার্ন দিয়েই কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া যাতায়াত করে। এই কারণে এখানে একটু চাপটা থাকার স্বাভাবিক। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান সেটা অবশ্যই একটু কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।